ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ভারতে যেটা ব্রিটিশদের শাসনকালের সময় 1757 সাল থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ধরনের যারা ইংরেজ ছিল, যারা ভারতে শাসন করেছিলেন, তাদের সম্পর্কে জানবো। যেখানে আমরা বাংলার গভর্নর, তাহলে প্রথমে আছে বাংলার গভর্নর। এটা হচ্ছে একটা পদ, যার মধ্যে হচ্ছে রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর। এরপর দেখো এই পদটাই পরবর্তী সময়ে গভর্নর জেনারেল এই পদে পরিণত হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যেটা গভর্নর জেনারেল, সেটা ভারতের গভর্নর জেনারেল পরিণত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা পদ। এবার যে যে ব্যক্তি এখানে থাকতো তাদের হাতে দেখা যেত যে ভারতের যেটা শাসন ভার, সেগুলো সমস্ত কার্যাবলী তাদের হাতে হতো। এবং এতদিন পর্যন্ত দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। এরপর দেখা যাচ্ছে যখন মহাবিদ্রোহের পর, তাহলে 1757 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আমরা কি দেখতে পাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হচ্ছে এবং ব্রিটিশ সরকার সরাসরি দেখা যাচ্ছে ভারতের শাসনভারটা গ্রহণ করছে। এবার এই সময় দেখা যাচ্ছে যেটা ভারতের গভর্নর জেনারেল, সেই পদটাই হয়ে যাচ্ছে ভাইসরয়। তো এই সময় দেখা যায় বিভিন্ন ধরনের যারা এক একজন ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেটাই আজকে আলোচনা করব। তোমরা বলতে পারো যে আজকে যেটা ক্লাস, এটা আধুনিক ভারতের খুবই সারসংক্ষেপের মধ্যে আমরা দেখব ব্রিটিশদের শাসনকাল, যেখানে বিভিন্ন ধরনের জেনারেল রয়েছে, গভর্নর জেনারেল বা ভাইসরয় বলো, তারা সে সময় বিভিন্ন ধরনের কার্যাবলী তারা কি কি করে গেছে, সে সময় ভারতের পরিস্থিতি কিরকম ছিল, বিভিন্ন ধরনের অ্যাক্ট ছিল, সে সময় কি কি জিনিস প্রবর্তিত হয়েছিল, কি কি জিনিসের অবসান ঘটেছিল, সমস্ত কিছু কিন্তু খুবই সারসংক্ষেপে আজকের ক্লাসে আলোচনা করা হবে। এই অনুযায়ী যদি দেখো, তাহলে বাংলার গভর্নর জেনারেল, তাহলে বাংলার গভর্নর জেনারেল মূলত দেখা গেছিল যে ব্রিটিশরা নিজেদের শাসনের সুবিধার্থের জন্য পুরো ভারতকে তিনটা প্রেসিডেন্সিতে ভাগ করেছিল। একটা ছিল বাংলা প্রেসিডেন্সি, একটা ছিল বোম্বাই প্রেসিডেন্সি, একটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি। তো বাংলার যেটা গভর্নর ছিল তাকে সবসময় বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। আজকে আমরা বাংলার যেটা গভর্নর সেটা সম্পর্কে জানবো। বাংলার গভর্নর হচ্ছেন, প্রথম বাংলার গভর্নর হচ্ছেন রবার্ট ক্লাইভ এবং বাংলার ফের গভর্নর হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এরপর দেখা যাচ্ছে যে 1773 খ্রিস্টাব্দে যেটা রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলার যিনি গভর্নর, তিনি দেখা যাচ্ছেন গভর্নর জেনারেল এই পদে অধিষ্ঠিত হচ্ছেন। তো এই সময় দেখো যে বাংলার যেটা গভর্নর জেনারেল, তাহলে গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর দেখা যাচ্ছে যে আইন অনুযায়ী এই পদটার আরো অন্য নাম দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং, তাহলে তিনি হচ্ছেন প্রথম। আর শেষ হচ্ছেন লর্ড ক্যানিং। তাহলে এতক্ষণ যতজনের নাম আমরা দেখলাম, ততজন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনে তারা কাজ করেছিল। এতদিন পর্যন্ত আমরা দেখলাম যে একজন কোম্পানির শাসন ভারতে। এরপর দেখা যাবে যে ব্রিটিশ সরকার সরাসরি দেখা যাচ্ছে শাসনভারটা গ্রহণ করছে, যেটা দেখা যাচ্ছে যে ভারতের যেটা গভর্নর জেনারেল, তিনি ভাইসরয় নামে পরিচিত। তাহলে প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং তারপর দেখা যাচ্ছে যে আমাদের দেশ স্বাধীন হচ্ছে। তো স্বাধীন ভারতের প্রথম যদি বলা হয় গভর্নর জেনারেল, তিনি হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো যতজনের আমরা নাম দেখলাম, তাদের সময়ে কি কি ইতিহাসে ঘটনা ঘটেছিল, সেগুলোই আজকে আলোচ্য বিষয়। প্রথমে রয়েছে বাংলার গভর্নর হচ্ছেন, প্রথম হচ্ছেন রবার্ট ক্লাইভ, যিনি নিজামতি আইন প্রবর্তন করেন, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। সে সময়ে নবাব ছিলেন নাজিম উদ্দৌলা। নিজামতি আইন, যেগুলো ধরো এ সময় আইনকে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা দেওয়ানি আর একটা ছিল নিজাম। দেওয়ানি যেটা রাজস্ব সংক্রান্ত, আর যেটা নিজাম যেটা, সেখানে দেখা যাচ্ছে যে ফৌজদারি যে ব্যাপারটা রয়েছে সেখানে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক করেছিলেন রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর, যেখানে দেখা যাচ্ছে যে দেওয়ানি লাভের অধিকার পেয়ে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রাজ্যটাকে শাসন করার দায়িত্ব পাচ্ছে নবাব। অর্থাৎ নবাব শাসন করার অধিকার পেলেও তার হাতে কিন্তু অর্থনৈতিক কোনো ক্ষমতা ছিল না, তাহলে সে ছিল ব্রিটিশদের হাতে পুতুলে। তো এই যে নাজিমউদ্দৌলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মির্জাফরের পুত্র। এই সময় দেখা যায় যে স্থায়ী যেটা ঝাঁসি স্টার, তিনি দেখা গেছিল গভর্নর হয়েছিলেন বাংলার। তিনি কি করেছিলেন, মীর কাসিমকে বাংলার নবাব নিযুক্ত করেছিলেন। তাহলে রবার্ট ক্লাইভ যখন দেশে চলে গেল, তখন দেখা গেল যে ঝাঁসি স্টার তিনি মীর কাসিমকে বাংলার নবাব করলেন এবং তারপর আমরা দেখতে পাবো বক্সার যুদ্ধ।
এবার যখন বক্সার যুদ্ধ এগুলো সমস্ত হয়ে যাবে দিয়ে আবার রবার্ট ক্লাইভ আবার দেশে ফিরে আসবে, ভারতে আসবে, এবং তারপরে দেখা যাবে মির্জাফরকে আবার শাসক করবে। এবং মির্জাফর বেশি দিন শাসন করতে পারেনি, তারপরে তার পুত্র নাজিমুদ্দৌলা তিনি দেখা যাচ্ছে শাসনভার গ্রহণ করেন। এরপরে আছে কাটিয়ার। কাটিয়ারের সময় আমরা ৭৬ মন্বন্ত দেখেছিলাম ১৭৭০ খ্রিস্টাব্দে। এরপরে শাসক হয়েছিল ওয়ারেন হেস্টিংস ১৭৭২ থেকে ১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি বাংলার লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন। এবং এ সময় দেখা যাচ্ছে যে একটা আইন হচ্ছে যেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ খ্রিস্টাব্দে। এটা অনুযায়ী গভর্নর অফ বেঙ্গলের নাম বদলে এটার নাম বদলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নামটা হয়। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ এই সময়। তো ওয়ারেন হেস্টিং হলেন, তাহলে এই আইনটা অনুযায়ী অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ওয়ারেন হেস্টিং হলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল। এবং ওয়ারেন হেস্টিং তিনি ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তুলেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি রাজস্ব বোর্ড গঠন করে এবং কালেক্টর রাজস্ব আদায়ের দায়িত্ব পান। এরপর আমরা দ্বৈত শাসন ব্যবস্থা দেখা যাচ্ছে যে ওয়ারেন হেস্টিং নিজে দ্বৈত শাসন ব্যবস্থা যেটা রবার্ট ক্লাইভ শুরু করেছিলেন সেটার অবসান ঘটাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে তিনি পুরোপুরি শাসনভারটা গ্রহণ করছেন। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন ১৭৭২ খ্রিস্টাব্দে। এবং দস্তক প্রথা বাতিল করে, এটা হচ্ছে ১৭৭৩ খ্রিস্টাব্দে। তাহলে দস্তক প্রথা যেটা আমরা দেখেছিলাম যে বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা মূলত ফারুক সিয়ার তিনি তার ফরমানে করেছিলেন, ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী। তো সেটাও দেখা যাচ্ছে যে ১৭৭৩ খ্রিস্টাব্দে বাতিল করেন। কি করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। তো দ্বৈত শাসন ব্যবস্থার কুফলে দেখা গেল যে বাংলার এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ১৭৭০ খ্রিস্টাব্দে। বাংলায় সেটা ১১৭৬, যেটা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। দ্বৈত অবস্থা এমন একটা ছিল যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক ক্ষমতা পেয়েছিল, কিন্তু তার ঘাড়ে কোনো দায়িত্ব ছিল না। আবার যে নবাব ছিল তার ঘাড়ে দায়িত্ব ছিল, কিন্তু তার কাছে কোনো অর্থনৈতিক ক্ষমতা ছিল না। অর্থনৈতিক ক্ষমতা যদি না থাকে একজন শাসকের, তাহলে সেই দেশটা শাসন সে দেহে নিজের রাজ্যটা, নিজের জায়গাটা, নিজের অঞ্চলটা কিভাবে শাসন করবে? ১৭৭২ সালে নবাবের হাত থেকে প্রকৃত শাসনভার ওয়ারেন হেস্টিংস তুলে নেন। এবং এরপরে দেখা যাচ্ছে যে বিচারকদের মাইনে ব্যবস্থা করেন, এবং তিনি ১৭৭২ সালে দেওয়ানি এবং ফৌজদারি আদালত করেছিলেন। দেওয়ানি আদালত যেটা, সেখানে রাজস্ব বিভাগে দেখা হতো। আর ফৌজদারি মানে হচ্ছে ধরো কেউ হয়তো কোনো একটা অপরাধ করেছে, কোনো একটা ধরো তাকে শাস্তি দেওয়া হবে, তখন দেখা যাচ্ছে যে ফৌজদারি যেটা আদালত সেটা গঠিত হয়েছিল। এরপরে দেখা যাবে যে ওয়ারেন হেস্টিংস এর সময় সুপ্রিম কোর্ট ১৭৭৪ খ্রিস্টাব্দে দেখা গেছে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এবারে একটা ১৭৭৩ হয়েছিল আর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল ১৭৭৪। এবং যার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এই সময় দেখা যাচ্ছে যে পুলিশি ব্যবস্থা জোরদার করেছিলেন ওয়ারেন হেস্টিং, প্রথম প্রচলন করেছিলেন। এবং কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৮১ খ্রিস্টাব্দে। এই সময় ১৭৭৬ সালে মনুস্মৃতি বা মনুবিধানকে আইন সংহিতায় রূপান্তর করা হয়েছিল। মনুস্মৃতি এটা দেখা গেছিল যে মনু যে ঋষি তিনি এটা করেছিলেন, এটা প্রাচীন ভারতে করা হয়েছিল। এখানে দেখা গেছিল বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন ধরনের নিয়মাবলী এই মনুস্মৃতিতে পাওয়া গিয়েছিল, যে কি করা উচিত কি করা উচিত নয়, সমাজের নিয়ে যেটা ছিল। এখানে বলা হয়েছিল যে একজন ধরো মেয়ে, সে দেখা যাচ্ছে যে বিবাহের পূর্বে সে পিতার অধীনে থাকে, বিবাহের পর স্বামীর, এবং স্বামী মারা গেলে পুত্রের অধীনে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের সামাজিক বিধান সেগুলো আমরা মনুস্মৃতিতে পেয়েছিলাম। তো এতদিন পর্যন্ত দেখা গেল যে ব্রিটিশরা যখন এলো তখন রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছিল তারা নিজেরাই করতো, কিন্তু যেটা ধরো বিভিন্ন ধরনের যেগুলো ফৌজদারি বিষয় ছিল সেখানে দেখা যেত মুসলিমদের বিচার করতো মোলাবিরা, আর দেখা যেত যে হিন্দুদের বিচার করতো পুরোহিতরা। তো এইগুলো পুরোটাই লিখিত ফর্মে কিন্তু করে নেওয়া হচ্ছে, এবং তারপর তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর ব্রিটিশরা এবার দেখা যাচ্ছে তারা দুটোতেই কিন্তু নিজেরা বিচার করছে। তো এই সময় দেখা যায় যে ব্রিটিশদের আমলে ভারতে বিচার ব্যবস্থা বোঝানোর জন্য ১৭৭৬ সালে ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে ১১ জন পণ্ডিতের সহায়তায় মনুস্মৃতিকে সংস্কৃত থেকে ফার্সি এবং পরে দেখা যাচ্ছে ইংরেজি ভাষায় অনুবাদ করেন, এবং এটার ইংরেজিতে নাম ছিল আ কোড অফ গান্টুল লস। এরপরে দেখা যায় যে পিটের ভারত শাসন আইন, যেটা ১৭৭৪ খ্রিস্টাব্দে পাস হয়েছিল, এবং স্যার উইলিয়াম জোন্স দেখা যায় ১৭৮৪ খ্রিস্টাব্দে। এটা ১৭৮৪-তে আমরা পিটের ভারত শাসন আইন দেখলাম, আর ১৭৮৪ খ্রিস্টাব্দে আমরা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এখানে মূলত যেগুলো বিভিন্ন ধরনের ভারতীয় যেগুলো গ্রন্থ ছিল, যেগুলো বিভিন্ন ভাষায় ছিল, ভারতীয় ভাষায়, তো সেগুলো থেকে দেখা যাচ্ছে ইংরেজিতে অনুবাদ করার কাজটা এশিয়াটিক সোসাইটি করতো। এরপরে দেখা যাচ্ছে যে চার্লস উইলকিন্স তিনি গীতার ইংরেজি অনুবাদ করেন, এবং এই ইংরেজি গীতা সূচনা লেখেন স্যার উইলিয়াম জোন্স। এ সময় আমরা ভূমিব্যবস্থা ব্যবস্থার মধ্যে ১৭৭২ সালে পাঁচশালা বন্দোবস্ত দেখবো, যেটা ৫ বছরের জন্য দেওয়া হতো, এবং পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস সেটার পরিবর্তে একশালা বন্দোবস্ত করলো ১৭৭৭ সালে, এবং পরবর্তীকালে আমরা আবার দেখবো যে এটার পরিবর্তন করছে লর্ড কর্নওয়ালিসের শাসনকাল ১৭৮৬ থেকে ১৭৯৩ সাল পর্যন্ত, যিনি দেখা যায় দশালা বন্দোবস্তের প্রবর্তন করে। তাহলে একশালা বন্দোবস্তের পরিবর্তে দশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ১৭৯০ খ্রিস্টাব্দে।
এবং পরবর্তী সময় দেখা যায় যে এই যে 10 তলা বন্দোবস্ত সেটাই চিরস্থায়ী বন্দোবস্তায় রূপান্তরিত হয়েছিল, যেটাকে জমিদারি ব্যবস্থা বলা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। এ সময় আমরা সূর্যাস্ত আইন দেখি। সূর্যাস্ত আইন যেখানে দেখা যাচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সূর্যাস্ত আইন সম্পর্কিত ছিল। মানে যদি ধরো একটা বছরের একটা নির্দিষ্ট সময় দেখা যেত সূর্যাস্তের আগে রাজস্বটা দিতে হতো, এবার কেউ যদি এটা না দিতে পারতো তাহলে তার যে জমিটা রয়ে গেছে সেটাকে কিন্তু নিলামে বিক্রি করে দেওয়া হতো। এবং কি করা হতো যে কোনো রকম ভাবে তার কাছ থেকে রাজস্বটা আদায় করা হতো। তো এই যে নিয়মটা চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জড়িত সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। এ সময় আমরা পুলিশ ব্যবস্থার অমর সংস্কার সাধন করেছিলেন 1791 খ্রিস্টাব্দে, এবং ভারতের ইতিহাসে তিনি সংস্কার রূপে বিশেষ পরিচিতি লাভ করেন। ভারতে সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য ফাদার অফ সিভিল সার্ভিস বলে কাকে, লর্ড কর্নওয়ালিসকে। কর্নওয়ালিসলি দেখা যায় যে আহ 4টি প্রাদেশিক ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেছিলেন, এবং টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তমে যে সন্ধিটা হয়েছিল সেটা দেখা গেছিল যে 1792 খ্রিস্টাব্দে করেছিল। এই সন্ধিটা খুবই মানে খারাপ সন্ধি ছিল, যেখানে টিপুকে তার পুত্রগুলোকেও দিয়ে দিতে হচ্ছে ব্রিটিশদের কাছে। এরপর আমরা দেখবো শাসন এবং বিচার বিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিসলি দেখা গেছিল সংকলন করেছিলেন, যেখানে শাসন এবং বিচার বিধিগুলোকে, যে জন্য এটাকে আমরা কর্নওয়ালিসলি কোড নামে পরিচিত। 1792 খ্রিস্টাব্দে দেখা যায় জোনাথন ডাঙ্কান তিনি বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর রয়েছে স্যার জন সোর। 1795 সালে মারাঠা এবং নিজামের মধ্যে খর্দ যুদ্ধ হয়েছিল এবং নিজাম পরাজিত হয়েছিল। নেক্সট যে ছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি, যার শাসনকাল হচ্ছেন 1798 থেকে 1805। তার সময় আমরা অধীনতামূলক মিত্রতা নীতি দেখেছিলাম, যেটা 1798 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং অধীনতামূলক মিত্রতা নীতিতে কি করা হয়েছিল যে ব্রিটিশদের সৈন্য রাখা থাকতো, তাদের প্রতিনিধি রাখা থাকতো, তার পরিবর্তে কোনো ধরো আভ্যন্তরীণ কোনো বিদ্রোহ হতো বা বাইরে থেকে যদি কোনো আক্রমণ করতো শক্তি, তাহলে সেক্ষেত্রে দেখা যেত ব্রিটিশরা সেই রাজ্যটাকে সহায়তা করতো। তো অধীনতামূলক যেটা মিত্রতা নীতি সেটা হায়দ্রাবাদের নিজাম প্রথম গ্রহণ করেছিল। এরপর দেখা যায় ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করেছিলেন এবং তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি করেছিলেন। ভারতের রাজনবর্গের মধ্যে দেখা যায় হায়দ্রাবাদের নিজাম প্রথম দেখা গেছিল যে এই নীতির যেটা ছিল অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা গ্রহণ করেছিলেন। পরে আমরা দেখতে পাই সুরাট, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা রাজ্যকেও কোম্পানি শাসনাধীনে আনে। এরপর আমরা দেখবো ফোর্ট উইলিয়াম কলেজ, তার সময় হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, এবং লর্ড কর্নওয়ালিসলি দ্বিতীয়বার ভারতে এসেছিলেন তার সময়। যেমন রবার্ট ক্লে ভারতে আরেকবার এসেছিল, ঠিক সেরকম লর্ড কর্নওয়ালিসলি আরেকবার এসেছিল। এবং কলকাতার রাজপথ, যেটা 1803 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল তার সময়। এরপর রয়েছে জর্জ বার্লো, তার সময়কাল হচ্ছে 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে এক একজনের আমরা গভর্নর নিয়ে জানবো এবং বিভিন্ন ধরনের তার সময় ঘটনাবলী তিনি কি কি করে গেছেন সেগুলো সম্পর্কে এখন আমরা দেখছি। এরপর রয়েছে লর্ড মিন্টো, যিনি 1807 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল, মানে তিনি ছিলেন। এবং রঞ্জিত সিং এর সাথে দেখা যায় অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। তাহলে অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে, যেখানে রঞ্জিত সিং সাথে হয়েছিল মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর আমরা দেখবো লর্ড হেস্টিং। দেখো এক জায়গায় দেখলাম ওয়ারেন হেস্টিং, তাহলে ওয়ারেন হেস্টিং কিন্তু আলাদা একজন ব্যক্তি, আর লর্ড হেস্টিং তিনি কিন্তু একজন আলাদা ব্যক্তি। এটা কিন্তু খুবই আমরা মানে অনেক সময় এটা আমরা গুলিয়ে ফেলি। তো লর্ড হেস্টিং আলাদা আলাদা একজন, ওয়ারেন হেস্টিং আমরা অনেক আগেই দেখলাম। তো লর্ড হেস্টিং এর শাসনকাল হচ্ছে 1813 থেকে 1823। তার সময় দেখা গেছিল যে পিন্ডারি দস্যুদের দমন করেছিলেন 1817-তে। পিন্ডারিরা মূলত কোনো নির্দিষ্ট জাতি ছিল না, তারা ছিল একদল পেশাদারী অশ্বারোহী সৈন্য। শুরুতে তারা মারাঠা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতো এবং যুদ্ধের সময় রসদ সংগ্রহ করা মানে খাদ্য সংগ্রহ করা, লুটতরাজ, এগুলো তাদের প্রধান কাজ ছিল। এখানে দেখো যে একটা যেমন দেখছি মারাঠাদের পিন্ডারি ব্যাপারটা, আর একটা বর্গী আক্রমণ, সেটাও কিন্তু মারাঠাদের সাথে সম্পর্কিত। এরপর রয়েছে যে স্যার টমাস মনরোর উদ্যোগে আমরা রাউতিয়ারি বন্দোবস্ত দেখতে পাবো 1820 খ্রিস্টাব্দে। যদি দেখো যে ভারতের মধ্যে যদি চিরস্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, রাউতিয়ারি বন্দোবস্ত যদি ভাগ করা হয়, তার মধ্যে 50% ছিল রাউতিয়ারি বন্দোবস্ত এবং 31% ছিল মহলবাড়ি বন্দোবস্ত, আর বেঁচে রইল 19%, সেটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। যেটা রাউতিয়ারি বন্দোবস্ত এটা দক্ষিণ ভারতে, আর যেটা মহলারি বন্দোবস্ত সেটা আমরা দেখেছিলাম কোথায়, গাঙ্গেয় সমতল ভূমিতে অর্থাৎ উত্তর ভারতে। আর যেটা হচ্ছে কি বলে চিরস্থায়ী বন্দোবস্ত, সেটা আমরা ইয়েতে দেখেছিলাম, পূর্ব ভারতে দেখেছিলাম, বাংলা, বিহার, উড়িষ্যায়। উত্তর ভারতে প্রবর্তিত মহলারি বন্দোবস্ত এটা ছিল 1822 খ্রিস্টাব্দে জমিদার প্রথার অনুসারে। তাহলে মহলারি মানে হচ্ছে যে কতগুলো গ্রামকে নিয়ে তৈরি মহল, এবার তাদের কি করতো, রাজস্বটা দিতে হতো, ওটাই হচ্ছে মহলারি বন্দোবস্ত। যেখানে গ্রামের প্রধানের সাথে মানে যিনি দিবেন ধরো গ্রামের প্রধান, তার সাথে দেখা যেত যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা হতো, যেটা চিরস্থায়ী। ওখানে জমিদারের সাথে ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাউতারি বন্দোবস্তে কৃষকদের সাথে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এসে পাঞ্জাবের ভাইচারি ব্যবস্থা মানে প্রবর্তিত হয়েছিল। এখানে গ্রামের একটি নির্দিষ্ট বংশের সদস্যরা মিলে চাষ করতো এবং কর দেওয়ার দায়িত্ব ছিল সবার। কেউ একজন যদি কর দিতে না পারতো, বাকিরা মিলে সেই টাকাটা কিন্তু দিয়ে দিত। তাহলে এখানে কি একটা ভাইচারি মানে ব্যাপার রয়েছে, ভ্রাতৃত্ববোধ রয়েছে, কেউ যদি না পারে তো সে অন্যজন দিয়ে দেবে।
এবার আছে লর্ড আমহার্স্ট, যিনি দেখা গেছিল যে 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, এবং 1824 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্ট দেখা গেছিল ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ব্রহ্মরাজ ইন্দাপুর সন্ধি, যেটা 1826-এ স্বাক্ষর হয়েছিল ইংরেজদের সাথে, এবং 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। এরপর আমরা দেখবো উইলিয়াম বেন্টিং, যার শাসনকাল ছিল 1828 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় আমরা মেঘলের সুপারিশ অনুযায়ী দেখবো যে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেছিলেন। এবং তার আগে আমরা ফার্সি ছিল যেটা সরকারি ভাষা, তাহলে সরকার ফার্সি ভাষার পরিবর্তে দেখা যাচ্ছে যে সময় ইংরেজিটা ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে, সংস্কৃত ভাষা, ফার্সি ভাষা এগুলোর গুরুত্ব কমছে। এ সময় সতীদাহ প্রথা, যেটা 1829-এ রদ মানে সতীদাহ প্রথা হয়েছিল, 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সহদেবের সতীদাহ প্রথা রদ হয়েছিল। এবং এই সময় শিশু বা যেটা ভ্রূণ হত্যা বন্ধ করেছিলেন, এছাড়া নরবলি বন্ধ করেছিলেন, নরবলি যে প্রথাটা ছিল সেটা বন্ধ করেছিলেন। এরপর দেখবো কর্নেল স্লিম্যান, তিনি দেখা গেছিল তার সহায়তায় উইলিয়াম বেন্টিং ঠগীদের দমন করেছিলেন 1830 খ্রিস্টাব্দে। এবং 1831 খ্রিস্টাব্দে দেখা গেছিল মাইসুরকে সংযুক্ত করেছিলেন। মানে টিপু সুলতান মারা যাওয়ার পর সেখানে অন্য একজনের হাতে দিয়ে দিয়েছিল মহীশূরের শাসনটা, কিন্তু পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ তো ব্রিটিশরাই করতো, কিন্তু অন্য একটা বংশকে দিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সে নিজে সেটার মানে ব্রিটিশদের সাম্রাজ্যে আবার যুক্ত করছে, এবং পরবর্তীকালে আবার দেখা যাবে কোনো অন্য বংশকে দেবে সেখান থেকে শাসন করতো। তো 1831 খ্রিস্টাব্দে তিতুমির আমরা দেখেছিলাম নারকেল বেরিয়া যেটা হয়েছিল। এই সময় আমরা কোল বিদ্রোহ দেখতে পাই। তারপর বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। 1835 সালে কলকাতার মেডিকেল কলেজ হয়, এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ এবং বোম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল তার সময়। এছাড়া 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাস হয় এবং ভারতে গভর্নর জেনারেল হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিং নিযুক্ত করা হয়। এরপর রয়েছে স্যার চার্লস মেকটাফ, যার শাসনকাল হচ্ছে 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ। স্থানীয় সংবাদপত্রের উপর সকল প্রকার বিধিনিষেধ তুলে দিয়েছিলেন, যার জন্য তাকে বলা হয় লিবারেটর অফ প্রেস, মানে প্রেসের মুক্তিদাতা বলা হয় চার্লস মেকটাফকে। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরে সন্ধি স্বাক্ষর হয়েছিল, এবং তৎকালীন গভর্নর ছিলেন লর্ড মিন্টোর প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর রয়েছে লর্ড অকল্যান্ড, যিনি 1835 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। অকল্যান্ডের আমলে আমরা ইংরেজরা আফগানিস্তান আক্রমণ করেছিল, এবং ত্রিশক্তি মিত্রতা চুক্তি যেটা 1838 হয়েছিল অকল্যান্ড, রঞ্জিত সিং এবং শাহ সুজা। এই যে আফগানিস্তানের যুদ্ধটা এমনই একটা ছিল যে সেখানে দেখো প্রকৃতির ধারাতে অনেক প্রতিকূল একটা পরিবেশ, সেখানে তারা দেখা গেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইভাবে কখনো মানে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, যেভাবে ধরো পুরো ভারতটা জুড়ে যেমন করেছিল আফগানিস্তানটা কিন্তু সেইভাবে কিন্তু করতে পারেনি। এবার রয়েছে লর্ড অ্যালেনবরো, যিনি দেখা গেছিল 1842 থেকে 1844, এবং তার সময় সিন্ধু প্রদেশ ইংরেজদের অধীনে আসে। এরপর রয়েছে স্যার হেনরি হার্ডিং, যিনি প্রথম শিখ যুদ্ধ শুরু হয় তার সময়, এবং সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করে 1844 খ্রিস্টাব্দে, যেটা এখনো পর্যন্ত চলে আসছে। এরপর রয়েছে লর্ড ডালহৌসি, যিনি হচ্ছেন 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় আমরা সত্যবিলোপ নীতি দেখি, যেখানে বলা হয়েছিল যে অপুত্রক অবস্থায় কোনো রাজা যদি মারা যেত তাহলে কিন্তু তার যেটা মানে জায়গা রাজ্য সেটা কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়, ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। তো সত্যবিলোপ নীতি এটা প্রথম সাতারাতে গ্রহণ করা হয়েছিল এবং ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, যেটা এই আইনের মাধ্যমে পোস্ট অফিস অ্যাক্ট, যেটা হয়েছিল 1854। এই আইনের মাধ্যমে ভারতে প্রথমবারের মতো সারা দেশে ব্যবহারের জন্য ডাক টিকিট কার্ড চলা হয়, এবং দেশের যে কোনো প্রান্তে চিঠি পাঠানোর জন্য মাত্র আধা আনা মাসুল ধার্য করা হয়েছিল। মানে যে কোনো জায়গায় দাও সেখানে আধা আনাতেই তোমার হয়ে যাবে। কোথাও আবার এটা আমি 2 পয়সাও দেখেছিলাম। গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে স্থাপন করেছিলেন। কে করেছিলেন? এটা হচ্ছেন লর্ড ডালহৌসি। তিনি রেলপথের নির্মাণ করেছিলেন, যার জন্য তাকে রেলপথের জনক বলা হয়। 1853 সালে 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপিত হয়েছিল এবং পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেছিলেন। লর্ড ডালহৌসি একটি পৃথক অসামরিক বিভাগ তৈরির সিদ্ধান্ত নেয়। এভাবে দেখা যাচ্ছে যে নতুন পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের জন্ম হয়। এটার উদ্দেশ্য ছিল মানে পাবলিক যেটা ওয়ার্ক ডিপার্টমেন্ট, এটার উদ্দেশ্য কি ছিল? একটা হচ্ছে রাস্তাঘাট, খাল, সেতু নির্মাণের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তারপরে রয়েছে কৃষিকাজের উন্নতির জন্য বড় বড় সেচ খনন করা, যেমন গঙ্গার খাল, এইগুলো। এছাড়া রয়েছে সামরিক এবং প্রশাসনিক ভবন, যেখানে ব্রিটিশ প্রশাসনের জন্য অফিস, আদালত, সেনানিবাস নির্মাণ, এগুলো দেখা যেত সেই ডিপার্টমেন্টের আন্ডারে ছিল। এরপর রয়েছে 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপে, যেখানে শিক্ষা বিষয়ক রয়েছে। 1853 খ্রিস্টাব্দে আগ্রা থেকে কলকাতা পর্যন্ত টেলিগ্রাফ যেটা চালু করা হয়েছিল, যার জন্য টেলিগ্রাফ লাইনের জনক বলা হয়। তাহলে তার সময় অনেক কিছুই হয়েছিল। তারপরে রয়েছে যে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল মাধ্যমে পাঞ্জাব, এবং দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের মাধ্যমে নিম্ন বঙ্গদের দেখা গেছিল ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। এবং কুশাসন অধিপত্যে দেখা যাচ্ছে লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে অযোধ্যা দখল করে। এরপর দেখা যাবে 1853 সালে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন হয় এবং ইনাম কমিশন গঠন করে ডালহৌসি।
এরপরে দেখবো লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং তিনি কিন্তু এখন কি আছেন, তিনি হচ্ছেন বাংলার ভারতের গভর্নর জেনারেল। কিন্তু এরপর তিনি কিছুক্ষণ পরে দেখবো তিনি দেখা যাচ্ছে ভাইসরয় হয়ে যাবে। 1856 থেকে 1862 খ্রিস্টাব্দ, যে সময় দেখা গেছিল কি সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তার সময় তিনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন পাস হয়। মানে লর্ড ডালহৌসি আর লর্ড ক্যানিং, মানে লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ নিয়ে বিভিন্ন ধরনের চলছিল কাজ। কিন্তু যদি বলা হয় যে সেটাতে সাইনটা কে করেছিল, তাহলে সেটা হবে লর্ড ক্যানিং। তাহলে যদি বলা হয় যে বিধবা বিবাহ আইন পাস কার সময় হয়েছিল, এটা হবে লর্ড ক্যানিং এর সময়। বিধবা বিবাহ বিলটি যদিও লর্ড ডালহৌসির আমলে ওঠে, কিন্তু লর্ড ক্যানিং এর স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তাহলে সাইনটা কিন্তু লর্ড ক্যানিং এই করেছিল, তার জন্য লর্ড ক্যানিং এর সময় আমরা কি দেখেছিলাম, বিবাহ বিধবা আইন পাস হয়েছিল। এবার হচ্ছে লর্ড ক্যানিং, তিনি তো এবার ভাইসরয়, এতদিন পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এরপর দেখা যাচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হচ্ছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটছে এবং সরাসরি দেখা যাচ্ছে ভারতে যেটা শাসনভার সেটা গ্রহণ করে নিচ্ছে ব্রিটিশ সরকার। পরাধীন ভারতের শেষ দেখা গেছিল যে গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় তিনি। সিপাহী বিদ্রোহে লর্ড ক্যানিং এর সময় হয়েছিল। সত্যবিলোপ নীতি প্রত্যাহার করেছিলেন 1859 খ্রিস্টাব্দে। মানে এতদিন পর্যন্ত যেটা ধরো অপুত্রক অবস্থা, যদি কোনো রাজা মারা যেত, মানে কোনো ধরো রাজা মারা গেলে বা তার কোনো সন্তান নেই, তাহলে সে কিন্তু সেখানে দত্তক পুত্র গ্রহণ করা যাবে না, সে রাজ্যটা সরাসরি ব্রিটিশদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ছিল নীতি, তো এটা প্রত্যাহার করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। বিধবা বিবাহ আইন পাস হয়েছিল এবং 1857 সালে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং ওই বছর দেখা গেছিল বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে 24শে জানুয়ারি দেখা যায় বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কেফলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই সময় আমরা মহারানীর ঘোষণাপত্র দেখতে পাই। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদের দরবার প্রকাশিত হয়। এই সময় আমরা নীলবিদ্রোহ দেখতে পাই 1859 থেকে 7 খ্রিস্টাব্দে, যেটা হয়েছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেগুনে নির্বাচিত করা হয়েছিল, কারণ মহাবিদ্রের নেতা তাকেই করা হয়েছিল, কিন্তু তার অনেক বয়স হয়ে গেছিল তখন। তো এই সময় দেখা গেছে যে বাহাদুর শাহ তিনি তো হচ্ছে মানে শেষ মুঘল সম্রাট, এবার তার পুত্র ছিল, কিন্তু তার চোখের সামনে তার পুরো বংশকে হত্যা করে দেওয়া হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল এবং বিচারে দেখা গেছিল তাকে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়েছিল লালকেল্লাতে, দিল্লি যেটা লালকেল্লা, এবং পরে দেখা যাচ্ছে তাকে রেগুনে নির্বাচিত করা হচ্ছে, সেখানেই তিনি মারা যাচ্ছেন। এ সময় আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া প্যানেল কোড, যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত নাগরিকের জন্য একই অপরাধ আইন বা ইউনিফর্ম ক্রিমিনাল কোড চালু হয়েছিল। এতদিন পর্যন্ত দেখবে প্রাচীন ভারতে ব্রাহ্মণ হয়তো কোনো একটা অপরাধ করেছে, শূদ্র যদি কোনো একটা সেম অপরাধ করেছে, তাকে কিন্তু আলাদা আলাদা কিন্তু শাস্তি দেওয়া হতো। তাহলে এখানে কি হয়েছে, সবাইকে সমান শাস্তি দেওয়া হতো। কিন্তু এটা কি শুধুমাত্র ভারতীয়দের জন্যই ছিল, ইংরেজদের জন্য তো এটা ছিল না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা ধরো ভারতীয় যে শাস্তি করলো আর সেই ইংরেজের যে শাস্তিটা করছে, সেখানে দেখা যাচ্ছে ভারতীয়দের শাস্তি দেওয়া হতো, কিন্তু ইংরেজদেরকে সেখানে কোনো কিছুই দেওয়া হতো। তাহলে এখানে বর্ণ বৈষম্যটা রয়ে গিয়েছিল। 1861 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর শাসনকালে দেখা যায় আলেকজান্ডার ক্যানিংহামের প্রচেষ্টায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। তার লর্ড ক্যানিং এর আমলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ। আলেকজান্ডার ক্যানিংহাম এই প্রতিষ্ঠানের প্রথম ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাই তাকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। এরপর রয়েছে লর্ড এলগিন, তিনি হচ্ছেন দ্বিতীয় ভাইসরয়। ওহাবি আন্দোলন দমন করে এবং কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট স্থাপন করেন 1865 খ্রিস্টাব্দে। লর্ড লরেন্স, তার সময়কালটা একটু দেখে নিই, 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় দেখা যায় ইউরোপের সাথে টেলিগ্রাফিক যোগাযোগ শুরু হয়েছিল। ভারতীয় বন বিভাগ দপ্তরটি স্থাপিত হয়েছিলেন। বিচক্ষণ, নিরপেক্ষ ও উদাসীন নীতি লর্ড লরেন্সের সাথে যুক্ত। আফগানিস্তান নীতির সাথে গভীরভাবে যুক্ত, মানে এই যে উদাসীন নীতি, সেটা আফগানিস্তান নীতির সাথে জড়িত। মানে আফগানিস্তান এমন একটা জায়গা যেটাকে সরাসরি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা যেত না, মানে করতে যেত প্রচুর পরিমাণে ব্যয়বহুল হতো, তাহলে সেটাকে সেভাবেই রেখে দিয়েছিল, যার জন্য এটাকে উদাসীন নীতি বলা হয়। মানে সেটা নিয়ে অত মাথা খারাপ করেনি এরা। এরপরে আছে যে 1868 খ্রিস্টাব্দে পাঞ্জাব এবং অযোধ্যায় টেন্ডেন্সি অ্যাক্ট জারি হয় এবং এ সময় দেখা গেছিল দুর্ভিক্ষ, যেটা কমিশন গঠিত হয়েছিল। উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল 1866, পর দেখা গেছিল এই কমিশনটা গঠিত হয়। লর্ড মেয়র শাসনকাল হচ্ছে 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। কাথিয়াবাড়ে তিনি রাজকোট কলেজ এবং আজমিরে মেয়র কলেজ স্থাপন করেছিলেন। এছাড়া লর্ড মেয়র আমলে লোক গণনা শুরু হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। লর্ড মেয়র আমলে সরকারি অর্থে রেল নির্মাণের কাজ শুরু হয়। এতদিন পর্যন্ত বেসরকারি ভাবে কিন্তু দেখা গেছে যে রেলপথের লাইন এগুলো কিন্তু করতো, রেল লাইন যেগুলো ধরো রয়েছে, কিন্তু এরপর দেখা যাচ্ছে সরকারি অর্থে সেই কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে তার উদ্যোগে ভারতে প্রথম আদমশুমারি বা সেন্সাস শুরু হয়েছিল এবং লর্ড মেয়র হচ্ছে এমন একজন ভাইসরয় যিনি আন্দামানে এক পাঠান বিপ্লবী শের আলীর হাতে মারা যান
1872 খ্রিস্টাব্দে। এরপর 1870 খ্রিস্টাব্দে তিনি প্রথমবার প্রদেশগুলোকে নিজস্ব ব্যয়ভার বহনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করার ব্যবস্থা করেছিলেন, মানে যাতে প্রদেশগুলো নিজের মতো শাসন করতে পারে তার জন্য তাদের একটা ব্যয় নির্দিষ্ট করেন, যা ভারতের আর্থিক বিকেন্দ্রীকরণ ইতিহাসে প্রথম পদক্ষেপ বলে পরিচিত। লর্ড মেয়র আমলে পাঞ্জাবে দেখা গেছিল কুকা বিদ্রোহ হয়েছিল। এটা ছিল একটি শিখ ধর্মের একটি সংস্কার আন্দোলন এবং পশ্চিম পাঞ্জাবে ভগৎ জহরমল, যাকে সিয়া সাহেব বলা হয়, এই আন্দোলন সূচনা করেছিলেন। এই আন্দোলনে মূলত মদ্যপান, তারপরে ধরো গোমাংস ভক্ষণ, অন্যান্য সামাজিক কুসংস্কার ত্যাগ করে শিখ ধর্মকে পবিত্রতা করা, এটা এই ধর্মের লক্ষ্য ছিল। এরপর আমরা দেখবো লর্ড নর্থব্রুক, যার সময় নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল 1876। এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের নাটকের মাধ্যমে যেটা ব্রিটিশ সরকারের যেটা বর্বরতা নিষ্ঠুরতা সেটা তুলে ধরা হতো, তাহলে সেটা যাতে না করা হয় সেই জন্য আইনটা করা হয়েছিল। প্রিন্স অফ ওয়েলস 1875 ভারতে এসেছিলেন। লর্ড লিটন তিনি বিপরীত চরিত্রের ভাইসরয় নামে পরিচিত, মানে তিনি বিভিন্ন ধরনের ভারত বিরোধী কাজ করেছেন, কিন্তু যেমন তার দমনমূলক এবং জনবিরোধী নীতির কারণে ঐতিহাসিকরা তাকে প্রতিক্রিয়াশীল এবং উল্টো চরিত্রের মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যকে শক্তিশালী করতে গিয়ে ভারতীয় স্বার্থকে চরমভাবে আঘাত এনেছিলেন। এবার এই যে লর্ড লিটন আছে না, লর্ড লিটনের ঠিক বিপরীত হচ্ছে লর্ড রিপন, যিনি ভারতের অনেক বিভিন্ন ভালো ভালো কাজ করেছেন। 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস হয়। 1877 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী অর্থাৎ কেসারি হিন্দ খুলেন এবং 1887 খ্রিস্টাব্দে দেখা যায় দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, যেটা বার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল। বার্নাকুলার মানে হচ্ছে দেশীয় ভাষা, মানে আর ইংরেজি মানে সেই সময় দেখো সংস্কৃত ভাষা, ফার্সি, উর্দু, তুর্কি, এগুলো বিভিন্ন ধরনের ভাষা ভারতে প্রচলন ছিল। তাই ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি যা কিছু ভাষা রয়েছে যেগুলো ভারতে প্রচলিত সেটাকেই বলা হতো বার্নাকুলার। তো সেই ভাষায় সংবাদপত্র ছাপা যাবে না, এটাই ছিল এই আইনে। অর্থাৎ ইংরেজি ভাষায় ছাপা যাবে কিন্তু এই দেশীয় ভাষায় কিন্তু মানে ছাপা যাবে না, যার জন্য এটাকে বলা হয়েছিল বার্নাকুলার প্রেস অ্যাক্ট। এবং এই সময় দেখবে অমৃতবাজার পত্রিকা যেটা ছিল সেটা 1 সপ্তাহ পর দেখা যাচ্ছে ইংরেজিতে অনুবাদ করতে শুরু করে দেয়। তো এই সময় দেখা যায় সিভিল সার্ভিসের পরীক্ষার বয়স 21 বছর থেকে 19 বছর করা হয়েছিল, মানে যাতে ভারতীয়দের পক্ষে আরো কঠিন হয়ে যায় পরীক্ষাটা পাস করা। সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করেছিলেন লর্ড বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি সিভিল সার্ভিস পরীক্ষা শুরু করেছিলেন। সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এবং সিভিল সার্ভিস প্রতিযোগিতায় ভারতীয়রা অংশ নিয়েছিলেন লর্ড ডালহৌসির সময়। ইউপিএসসি গঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়। এখানে দুর্ভিক্ষ কমিশন প্রথম হয়েছিল। এছাড়া দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়েছিল কত 1879 খ্রিস্টাব্দে এবং গডমার্কের সন্ধি যেটা 1879 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে আসছে লর্ড রিপন। লর্ড রিপন ভারতীয়দের জন্য বিভিন্ন কাজ করেছিলেন 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ। যেখানে কারখানা আইন 1881 পাস হয়, যেটি ছিল শিশু শ্রমিক সম্পর্কিত আইন, মানে কতক্ষণ পর্যন্ত ধরো ইয়ে করবে। আগে কি ছিল যে সকাল থেকে উঠে একদম রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কাজ করানো হতো, কিন্তু এরপরে দেখা যাচ্ছে সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হবে। তারপরে ধরো মহিলাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হবে যাতে রাতে তারা যাতে না কাজ করে, এরকম বিভিন্ন ধরনের নিরাপত্তা। তারপর ধরো কত থেকে কত বছর পর্যন্ত শ্রমিকদেরকে, মানে শিশু যারা তাদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করা হবে, এই সমস্ত আইন এতে রয়েছে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল করা, মানে এতদিন পর্যন্ত ইংরেজিতেই কিন্তু ছাপতে হতো, তাহলে এরপরে দেখা যাচ্ছে এবার দেশীয় ভাষাতেও মানে খবর কাগজ প্রকাশিত করতে পারবে সংবাদপত্র 1882 খ্রিস্টাব্দে। এছাড়া সাহিত্য শাসন যেটাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট 1882-তে। প্রথম নিয়ম মাফিক লোক গণনা শুরু হয়েছিল 1881। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর ভারতের লোক গণনা শুরু হয়। এরপরে আসছে হান্টার কমিশন, যেটা হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এটা ছিল শিক্ষা সংক্রান্ত একটি কমিশন। এছাড়া ইলবার্ট বিল পাস হয়েছিল 1883 খ্রিস্টাব্দে এবং ইলবার্ট বিল বিরোধী আন্দোলন হয়েছিল 1883 থেকে 84 খ্রিস্টাব্দ। মানে ইলবার্ট বিল মানে হচ্ছে কি, ইলবার্ট বিল এটা হচ্ছে যে ইউরোপীয়রাই ভারতীয়দের বিচার করতো, কখনো ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারতো না। তাহলে এখানে কি করা হয়েছিল, যারা মানে যিনি ধরো ভারতীয় একজন বিচারক, তিনিও ইউরোপীয়দের বিচার করতে পারবে, সেটাই আইনে বলা হয়েছিল। কিন্তু এই আইনটা দেখা গেছিল বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। শ্বেতাঙ্গদের এই আন্দোলনটাকে বলা হয় হোয়াইট মিউনিটি, মানে ইলবার্ট বিল আন্দোলনের কি করা হয়েছিল, বিরোধিতা করা হয়েছিল, ওটাকেই বলা হচ্ছে হোয়াইট মিউটিনি। এরপরে দেখা যাচ্ছে লর্ড ডাফরিন, তার শাসনকাল হচ্ছে 1884 থেকে 1888। তার সময় আমরা কি দেখবো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল 1885-তে। প্রতিষ্ঠা করেছিলেন হিউম এবং সভাপতিত্ব করেছিলেন উমাচন্দ্র ব্যানার্জি। বঙ্গপ্রাদেশিক সত্ত্ব আইন পাস হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের অনুবীক্ষণিক শক্তি বলেছেন ডাফরিন। লর্ড ল্যান্সডাউন, যিনি 1888 থেকে 1894 খ্রিস্টাব্দে শাসনকাল করেছিল। দ্বিতীয় কারখানা আইন হয়েছিল 1891 খ্রিস্টাব্দে। এছাড়া ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892 পাস হয়।
ডুরান্ড কমিশন যেটা হয়েছিল ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমানা রেখাটা সেটা করা হয়েছিল, ডুরাল লাইন, যেটা হয়েছিল 1892। 1893 তিলক কি করেছিলেন, গণপতি উৎসব করেছিলেন। এছাড়া সিভিল সার্ভিসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল সেন্ট্রাল, একটা ছিল প্রভিন্স, একটা ছিল সাব অর্ডিনেট সার্ভিস, এই তিনটি ভাগে বিভক্ত করা হয়। এবার দেখবো লর্ড এলকিন দ্বিতীয়, যিনি 1894 থেকে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকাল করেছিল। 1895 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে রুশ ইঙ্গো রুশ কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল। এবং 1897 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া হীরা জয়ন্তী পালিত হয়েছিল, ডায়মন্ড জুবলি। 1897 সালে রানী ভিক্টোরিয়া সিংহাসন আহরণে 60 বছর পূর্তি উপলক্ষে হীরা জয়ন্তী, যেটাকে বলে ডায়মন্ড জুবলি, উদযাপিত হয়েছিল। এই সময় ব্রিটিশ সাম্রাজ্য জুড়ে বিশাল উৎসব আয়োজন করা হয়েছিল, যদিও ভারতে তখন দুর্ভিক্ষ এবং প্লেগের প্রকোপ চলছিল, তাহলে এত কিছু হচ্ছিল কিন্তু তাদের কোনো এসে যায় না। 1897 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে জেমস লয়ালের নেতৃত্বে একটি দুর্ভিক্ষ কমিশন, যেটাকে লয়াল কমিশন বলা হয়। 1896 থেকে 97 সালে ভয়াবহ দুর্ভিক্ষের কারণে অনুসন্ধান এবং ত্রাণ ব্যবস্থার উন্নতির জন্য এই কমিশন গঠিত হয়। এটি 1880 খ্রিস্টাব্দে স্ট্যাচি কমিশন সুপারিশগুলি পুনরায় পরীক্ষা করে। এ সময় দেখা যাচ্ছে যে প্লেগ মহামারী হয়েছিল 1896 সালে, দেখা গেছিল বোম্বাইতে, যেটা বর্তমানে মুম্বাই, ভয়াবহ প্লেগ মহামারী হয়েছিল। এবং 1897 সালে পুনেতে প্লেগ কমিশনার মিস্টার র্যাড চাপেকার, দেখা গেছিল যে মিস্টার র্যাডকে চাপেকার ভাইরা হত্যা করেছিল। আসলে এই যে কমিশনটা হয়েছিল, তো এরা মানে বাড়ি বাড়ি যেত এবং বিভিন্ন ধরনের অত্যাচার করতো, তো সেটার বিরুদ্ধে দেখা গেছিল চাপেকর ভাইরা, তারা দেখা গেছিল মিস্টার র্যাডকে দেখা গেছিল হত্যা করে দিয়েছিল। এবার চাপেকর ভাইদের একজনের নাম হচ্ছে দামোদর চাপেকর, একজনের নাম হচ্ছে বালকৃষ্ণ চাপেকর। প্লেগ দমনের নামে কমিশনার র্যাড পুনে সাধারণ মানুষের উপর অত্যন্ত অমানবিক অত্যাচার করেছিল এবং এর প্রতিবাদে দেখা গেছিল চাপেকর ভাইরা তাকে গুলি করে হত্যা করে, যা ভারতের বিপ্লবী আন্দোলন ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর দেখা যায় 1895 খ্রিস্টাব্দে তিলক শিবাজী উৎসব এবং 1897 খ্রিস্টাব্দে স্বামীজি মানে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। লর্ড কার্জন, তার শাসনকাল হচ্ছে 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় আমরা ইউনিভার্সিটি কমিশন দেখতে পেয়েছিলাম। 1902 ভারতীয় সদস্য হয়েছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রথম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, এছাড়া সৈয়দ হোসেন বীরগামী। এ সময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি হয়েছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিনার প্রভিন্স। 1904 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়, এশিয়ান যেটা মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1899। এই আইনের উদ্দেশ্য ছিল ভারতের প্রাচীন মন্দির, মসজিদ, স্তূপগুলি ধ্বংস এবং চুরির হাত থেকে রক্ষা করা। এরপর দেখবো 1901 থেকে 1902 খ্রিস্টাব্দের মধ্যে ভাইসরয় লর্ড কার্জন স্যার কনিং স্কট মেনক্লিফের নেতৃত্বে সেচ কমিশন গঠন করেছিলেন। 1899 সালে আমরা ভয়াবহ দুর্ভিক্ষের পর দেখা যায় ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জল সংকট দূর করার উপায়ে এই কমিশন তৈরি করা হয়েছিল। ভাইসরয় লর্ড কার্জন, তিনি দেখা যাচ্ছিল ভারতের মুদ্রা ব্যবস্থা স্থিতিশীলতা আনার জন্য 1899 খ্রিস্টাব্দে এই আইনটি পাস করেছিলেন, যেটা ভারতের মুদ্রা ব্যবস্থা করেছিলেন। এই মাধ্যমে দেখা গেছিল যে ভারতে গোল্ড স্ট্যান্ড বা স্বর্ণমান প্রবর্তিত হয়েছিল। স্বর্ণমান প্রবর্তিত যা ভারতীয় মুদ্রাকে ব্রিটিশ পাউন্ডের সাথে যুক্ত করে, মানে মুদ্রা ব্যবস্থার জন্য তিনি অ্যাক্ট করেছিলেন। বঙ্গভঙ্গ প্রস্তাব, যেটা 1905 সালে 19 জুলাই হয়েছিল সিমলাতে। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 সালে 16 অক্টোবর। কার্লাইল সার্কুলার, যেটা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর। 1904 খ্রিস্টাব্দে ভাইসরয় দেখা যায় লর্ড কার্জন প্রাচীন স্মৃতি স্তম্ভ সংরক্ষণ আইন পাসের মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভাগটিকে নতুন ভাবে সংস্কার করেছিলেন। এবং যেটা ভারতের যেটা ন্যাশনাল লাইব্রেরি, যেটা কলকাতায় রয়েছে, তো সেটা হচ্ছে ইম্পেরিয়াল লাইব্রেরি 1904 সালে, যা 1953 সালে ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত। এটা তার সময় হয়েছিল। অ্যান্ড্রুজ ফ্রেজার পুলিশ কমিশনার 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতের তারপর হচ্ছে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বিহারের পুসাতে রয়েছে 1904। অনুশীলনী সমিতি 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। ভিক্টোরিয়ার সমাধি নাম অনুসারে দেখা যায় কলকাতার বিখ্যাত যে স্মৃতিসৌধটি পরিকল্পনা করেছিলেন। তিনি কংগ্রেসকে শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে 1899 সালে এছাড়া শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় সরকারি আওতায় আনিয়েছিলেন ইউনিভার্সিটি অ্যাক্ট অফ 1904 খ্রিস্টাব্দে। এছাড়া দেখা গেছিল প্রবলেমস অফ ইস্ট, এটা লর্ড কার্জনের লেখা বই। লর্ড কার্জনের বায়োগ্রাফি হচ্ছে দ্য লাইফ অফ লর্ড কার্জন, যেটা লিখেছিলেন রোল্যান্ড ডেসি। 1904 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল, হিন্দু বালিকা বিদ্যালয়। এবার আছে অভিনব ভারত, যেটা 1904। মিত্র মেলা 1899 বীর সাভারকর প্রতিষ্ঠা করেছিল। ডন সোসাইটি 1902 খ্রিস্টাব্দে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। এবার হচ্ছে দ্বিতীয় লর্ড মিন্টো। এসপি সিনহা হলেন ভারতের প্রথম
প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই সময় আমরা মল্লমিন্টো সংস্কার দেখতে পাচ্ছি 1909। এখানে যেখানে সেপারেট ইলেক্টরস ফর মুসলিম এখানে বলা হয়েছিল। লালা রাজপথ রায় এবং অজিত সিং 1907 খ্রিস্টাব্দে মান্দালয়ে নির্বাচিত করা হয়েছিল। বাল গঙ্গাধর তিলক 1908 দেখা গেছিল 6 বছর মান্দালয়ে নির্বাচিত হয়। 1907 আমরা দেখতে পাবো সুরাটের অধিবেশন, যেখানে সভাপতি করেছিলেন রাসবিহারী ঘোষ, এবং কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে গেছিল কংগ্রেস। এবং 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিচয় স্থাপিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায়। ঋষি অরবিন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন 1906 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ন্যাশনাল মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। এছাড়া আলিপুর মামলা, যেটা 1908 খ্রিস্টাব্দে সি অরবিন্দ অভিযুক্ত হন এবং তার হয়ে আইনি লড়াই লড়েছিলেন চিত্তরঞ্জন দাস। তাহলে আলিপুর মামলায় যখন সি অরবিন্দ অভিযুক্ত হন, তখন দেখা গেছে তার হয়ে আইনি লড়াই লড়েছিলেন কে? চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1906 খ্রিস্টাব্দে ঢাকা সালিমুল্লাহ এবং আবা খায়ের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ক্ষুদিরাম বসু ফাঁসি দেওয়া হয় 11 আগস্ট 1908। লন্ডনে মদন মোহন ধিংরা, যেটা 1909 কার্জন ওয়ালিকে হত্যা করেছিলেন। নাসিক ষড়যন্ত্র মামলায় জ্যাকসন হত্যাকারী অনন্ত লক্ষণ কানেহেরির ফাঁসি হয়েছিল। 1908 আমরা দেখতে পাবো জামশেদজি টাটা, যেটা টিস্কো স্থাপন হয়েছিল। যুগান্তর পত্রিকা 1906 সম্পাদক করেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং সন্ধ্যা পত্রিকা করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বন্দে মাতরম যে পত্রিকাটা 1906 প্রতিষ্ঠা করেছিলেন সুবোধচন্দ্র মল্লিক, সম্পাদক করেছিলেন অরবিন্দ ঘোষ। লর্ড হার্টি, তিনি দেখা গেছিল 1910 থেকে 1916 দিল্লির দরবারে পঞ্চম জজ বঙ্গভঙ্গ রদ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর। তাহলে সময় দিল্লি দরবার হয়েছিল এবং বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল, এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটা স্থানান্তর করা হয়েছিল। তাহলে 1911 সালে ডিসেম্বর 1911 সালে 11 ডিসেম্বর 1911 সালে ডিসেম্বর মাসে দেখা গেছিল কলকাতাটা দিল্লিতে রাজধানীটা স্থানান্তর করা হয়েছিল। 23 ডিসেম্বর দেখা যায় যে 1912 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এবং বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিংকে শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করে। এ সময় আমরা ম্যাকমোহন লাইন দেখতে পাবো 1914-তে, যেটা ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে। গান্ধীজি দেখা যাবে 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন, এবং এই দিনটিকে অনাবাসী ভারত দিবস হিসাবে পালিত করা হয়। রাসবিহারীর নেতৃত্বে দেখা গেছিল 1915 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান দিন ঠিক হয়েছিল এবং শুরু হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায় 1915-তে, যেখানে রাসবিহারী PN ঠাকুর, তাহলে রাসবিহারী বসু PN ঠাকুরের ছদ্মবেশ নামে দেশ ছাড়েন। এটা একটা তোমাদের পরীক্ষা এসেছিল কম্পিটিটিভ এক্সামে। লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে বিষ্ণু গণেশ পিংলে এবং করতার সিং এর ফাঁসি হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে দেখা যায় যে অ্যানি বেসান্ট মাদ্রাজে হোম রুল লীগ স্থাপন করেছিলেন, এবং 1916 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে তিলক পুনরায় ভারতীয় হোম রুল লীগ স্থাপন করেছিলেন। অ্যানি বেসান্ট ভারতে পুরো ভারতে করেছিল, আর যেটা তিলক করেছিল, তিলক মূলত মহারাষ্ট্র তারপর তার আশেপাশে কিছুগুলো অঞ্চল সেখানে হোম রুল লীগ স্থাপন করেছিলেন। 1916 খ্রিস্টাব্দে উভয় মিলে নিখিল ভারত হোম রুল লীগ স্থাপন করেছিলেন। এবার আছে যে কামাগাতা মারু সংঘর্ষ বা বজবজ যুদ্ধ, যেটা 1914-তে হয়েছিল। 1915-তে দেখা যায় মদন মোহন মালব্য, যেটা বিশ্ব হিন্দু পরিষদ স্থাপন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ লর্ড হার্ডিং এর সময় হয়েছিল। 1915-তে আমরা বুড়ি বালামের যুদ্ধ, যেখানে বাঘা যতীন বনাম চার্লস টার্গেট সাহেবদের মধ্যে সংঘর্ষটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল। এবার দেখবো লর্ড চেমসফোর্ড। 1916 খ্রিস্টাব্দে পুনায়, যেটা বোম্বে, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং প্রতিষ্ঠা ছিলেন ধন্দ কেশব কার্ভে। 1919 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে ভারত শাসন আইন হয়েছিল, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থা। এই সময় আমরা রাউল আইন দেখেছিলাম 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে, যেখানে পুলিশ অফিসার মাইকেল ওডায়ারের নির্দেশিত হয়েছিল। ভারতীয়রা মতিলাল নেহেরুর নেতৃত্বে কমিশন গঠন করেছিলেন। SP সিনহা ভাইসরয় পর্ষদের সদস্য হন এবং তিনি লর্ড সিনহা নামে পরিচিত। স্ট্যান্ডার্ড কমিশন, যেটা 1917-তে হয়েছিল, ভারতীয় সদস্য হয়েছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। এছাড়াও আছে যে খিলাফত আন্দোলন 1920-তে হয়েছিল, অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে, তৃতীয় আফগান যুদ্ধ শুরু হয়েছিল এই সময়। তারপরে হচ্ছে যে 1918 খ্রিস্টাব্দে তার রাজত্বকালে 1918 খ্রিস্টাব্দে নরমপন্থী কংগ্রেসেরা লিবারেল ফেডারেশন স্থাপন করে। 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল সারা বিশ্বব্যাপী প্রথম হরতাল স্থাপিত হয়েছিল, এবং এটি গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন, যেটা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। এ সময় দেখবো যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ বিহারে হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ। এটা হয়েছিল নীল চাষীদের অনুকূলে 1917 খ্রিস্টাব্দে। এছাড়া সে আমাদাবাদের নীল ধর্মঘট 1918 খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথম অন্বেষণ করেছিলেন। আর খেদা সত্যাগ্রহ, যেটা গুজরাটে হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, যেটা তুলা চাষে নিয়ে চাষীদের সাথে সম্পর্কিত ছিল। 1916 খ্রিস্টাব্দে দেখা যায় গান্ধীজি সত্যাগ্রহ আশ্রম স্থাপন করে, এবং দেখা গেছিল যে AITUC এর অধিবেশন বসে বোম্বাই, এবং সভাপতিত্ব করেছিলেন লালা রাজপথ রায়। 1917 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি করেছিলেন অ্যানি বেসান্ট, তিনি কিন্তু বিদেশি ছিল। এবার 1916 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে লখনৌ চুক্তি, যেখানে হিন্দু মুসলিম লীগ এবং নরমপন্থী চরমপন্থীর মিলন হয়েছিল, সভাপতিত্ব করেছিলেন কে? অম্বিকাচরণ মজুমদার কংগ্রেসের অধিবেশনে। লর্ড রেডিং
তার সময় দেখা গেছিল যে বিশ্বভারতী স্থাপন হয়েছিল, যেটা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1921 খ্রিস্টাব্দে মোগলা বিদ্রোহ, যেখানে কেরালার মালাবার উপকূলে প্রথম জাতিগত বিদ্রোহ হয়েছিল। অকালি আন্দোলনের সময় আমরা দেখতে পাই 1920-তে তারা সিং নেতৃত্ব দিয়েছিল। 1923-এ দেখা গেছিল যেখানে তেল্লুরু, তাহলে সিঙ্গারা তেল্লু, তার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়েছিল। 1925 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক স্থাপিত হয়েছিল নাগপুরে। কাকরি ষড়যন্ত্র মামলা 1925, সারাবন্দি আন্দোলন 1922-এ, নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। এছাড়া 1924 খ্রিস্টাব্দে গোপীনাথ সাহা দেখা গেছিল চার্লস টেইলরকে হত্যা চেষ্টা করে এবং তার বিচারে তার ফাঁসি হয়। 1923 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু স্বরাজ্য দল স্থাপন করেছিল 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। চিত্তরঞ্জন প্রতিষ্ঠাতা সভাপতিত্ব এবং মতিলাল নেহরু সম্পাদক ছিলেন। তাহলে এই যে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, তো সভাপতিত্ব করেছিলেন চিত্তরঞ্জন দাস, এটা প্রতিষ্ঠা হবে না, আর সম্পাদক করেছিলেন কে? মতিলাল নেহরু। স্বরাজ দলের প্রথম অধিবেশন হয়েছিল মতিলাল নেহরুর বাড়ি এলাহাবাদে। চৌরিচৌরা ঘটনা আমরা দেখতে পাবো যে 1922-এ 5 ফেব্রুয়ারি। অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল 1922 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। মেদিনীপুরে অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। চা বাগানের নেতা অসহযোগ আন্দোলনে, তাহলে চা বাগানের নেতা অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস মারা যায় এবং 1924-এ চন্দ্রশেখর আজাদ দেখা গিয়েছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল। 1926 খ্রিস্টাব্দে আমরা ভগৎ সিং নবজীবন সভা স্থাপন করেছিলেন। 1925 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে কংগ্রেসের সভানেত্রী করেছিলেন কানপুরে। তাহলে ভারতের প্রথম মহিলা সভাপতি করেছিলেন কে? সরোজিনী নাইডু। কত? 1925-এ। এবার আমরা দেখবো লর্ড আরউইন, তার সময়। এই সময় আমরা দেখবো সাইমন কমিশন, যেখানে সাইমন গো ব্যাক 1928-এ। সাইমন যখন এসেছিল তখন সে সময় দেখা গেছিল যে কালো পতাকা উত্তোলন করা হয়েছিল, বিভিন্ন জায়গায় মিছিল করা হয়েছিল, পতাকায় সাইমন গো ব্যাক করে ওড়ানো হয়েছিল। এরপর রয়েছে বার্লার কমিশন 1927-এ। 1926 খ্রিস্টাব্দে ট্রেড ইউনিয়ন আইন সিদ্ধ হয়েছিল এবং সাইমন কমিশন ভারতে আসে 3রা ফেব্রুয়ারি 1928-এ বোম্বাইয়ে। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে সাইমন কমিশন বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন লাহোরে লালা রাজপথ রায়। এবং লাঠিচার্জে দেখা যাচ্ছে আইপি সান্ডার্স এবং সুখদেব ভগৎ সিং রাজগুরু। 1928 সালে দেখা যাচ্ছে যে আইপি সান্ডার্সকে হত্যা করেছিলেন লাহোর ষড়যন্ত্র মামলায়, দেখা গেছিল 1929। এই লাঠিচার্জের সময় রাজপথ রায় মারা যায়। এবার সেটার প্রতিশোধ নেওয়ার জন্য দেখা গেছিল সুখদেব ভগৎ সিং রাজগুরু 1928 সালে আইপি সান্ডার্সকে হত্যা করেছিলেন। এটাকে আমরা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 1928 খ্রিস্টাব্দে নেতাজি এবং জওহরলাল স্থাপন করেছিলেন ইন্ডিয়ান লীগ, যেটা হয়েছিল কলকাতার অধিবেশনে। মতিলালের নেতৃত্বে নেহেরু কমিটি 1928-এ গঠিত হয়। 1929-এ লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। এবং এই সময় দেখা যায় 1929 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর জওহরলাল নেহেরু ইরাবতী নদীর তীরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এবং প্রথম স্বাধীনতা দিবস 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, যেটা আজ বর্তমানে কি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। প্রথম কোল্টোভিল বৈঠক হয়েছিল লন্ডনে, শুরু হয়েছিল নভেম্বর 1930-এ। ডান্ডি অভিযান হয়েছিল 12 মার্চ 1930। লবণ আইন ভঙ্গের মাধ্যমে করেছিল, লবণ তৈরি করেছিল, সেটার মাধ্যমে ব্রিটিশদের আইন ভঙ্গ করা হয়েছিল এবং এর মাধ্যমে যেটা আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। গান্ধীজির সাথে 78 জন সঙ্গী ছিল এই সময়। যতীন্দ্রনাথ দাস 64 দিন দেখা গেছিল অন্বেষণ করে মারা যায়। বিরাট ষড়যন্ত্র মামলা 1929 থেকে 33, যেখানে মুজাফফরের আহমদ যাবজ্জীবন কারারুদ্ধ করা হয়। তারপর আছে হিউলি কমিশন, তারপরে আছে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন, যেটা সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল। প্রীতিলতা বেদার, যিনি প্রথম মহিলা শহীদ হয়েছিলেন। অলিন্দ যুদ্ধ, যেটা রাইটার্স বিল্ডিং এ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এরপরে দেখা যাচ্ছে যে হিন্দুস্তান রিপাবলিক সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন, যেটা দিল্লিতে ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিল। 1929-এ মুসলিম লীগ 14 দফা দাবি পেশ করেছিল এবং আলী ভাত্তদ্বয় 1929-এ জিমায়াত ই উলাম ই হিন্দ প্রতিষ্ঠা করেছিল কানপুরে। কানপুর এটা উত্তরপ্রদেশে রয়েছে। লর্ড উইলিংটন, যিনি দ্বিতীয় এবং তৃতীয় গোলটেভিক লন্ডনে হয়েছিল, তার সময় গান্ধীজি 1932 খ্রিস্টাব্দে গ্রেপ্তার করা হয়। আইন অমান্য আন্দোলনে 1934 সালে প্রত্যাহার করা হয়েছিল এবং আইন অমান্য আন্দোলনে সর্বপ্রথম মহিলারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটা হয়েছিল 1932-এ। প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এটা ঘোষণা করেছিল, যেখানে ভারতের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা অধিকার দিয়ে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়েছিল। পুনা চুক্তি 1932-এ 25 সেপ্টেম্বর গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। 1932-এ বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন এবং জ্যাকসন প্রাণে বেঁচে যায়। পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার কে করেছিলেন? চৌধুরী রহমত আলী। 1933-এ আমরা দেখবো যে রহমত আলী নাভ এন্ড নেভার পুস্তক প্রচার করেছিলেন, মানে এখন নইলে কখনো নয়, এরকম টাইপের। 1931 সালে দেখা গেছিল কমিউনিস্ট দল অনুমোদন লাভ করেছিল উড়ান চাঁদ জোসের উদ্যোগে। 1933-এ লখনৌ অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় মুসলিম ঐক্য সম্মেলন। কংগ্রেস সমাজ দল 1934-এ প্রতিষ্ঠা করেছিলেন আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ এবং অচ্যুত করবর্মন। 1935 সালে ভারত শাসন আইন পাস হয় এবং 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা, যেটা লখনৌ সভাপতিত্ব করেছিলেন, মানে লখনৌতে হয়েছিল, এবং সভাপতিত্ব করেছিলেন কে? বিহারের সচানন্দ সরস্বতী।
1933 খ্রিস্টাব্দে দেখা যায় ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন স্থাপিত হয়েছিল এবং 1934 কমিউনিস্ট নিষিদ্ধ করা হয়েছিল। লর্ড লিন্থলিন যিনি দেখা গেছিল 1936 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় ছিলেন লিন্থলিন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? লিন্থলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। গভর্নর অফ ইন্ডিয়া যেটা 1935 সেটা কার্যকর হয়েছিল 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। 1937 নির্বাচনে বাংলায় কৃষক প্রজা দল ও পাঞ্জাবে ইউনিস্ট দল ক্ষমতায় আসে। 1939 সালে নভেম্বর মাসে কংগ্রেস মন্ত্রিসভা ত্যাগ করেছিলেন। মুসলিম লীগ 1939 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর মুক্তি দিবস হিসাবে ঘোষণা করেছিল। এরপর আমরা দেখতে পাবো 1938 হরিপুর কংগ্রেস অধিবেশন, যেখানে নেতাজি এই সভাপতিত্ব নির্বাচিত হয়েছিলেন। 1929 দেখা গেছিল ত্রিপুরা কংগ্রেসেও নেতাজি সভাপতিত্ব নির্বাচন মানে তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু দেখা গেছিল গান্ধীজির সাথে সংঘর্ষ হয়েছিল। যা গান্ধীজি চেয়েছিলেন যে পটবী সীতারাম মাইয়াকে সভাপতিত্ব করা, কিন্তু জয়ী হয়েছিল সুভাষ চন্দ্র বোস। এবার এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয় এবং পরবর্তীকালে দেখা গেছিল যে নেতাজি দেখা গেছিল কংগ্রেস ত্যাগ করবে। 1939 খ্রিস্টাব্দে 29 এপ্রিল পদত্যাগকালে রাজেন্দ্র প্রসাদ দায়িত্বভার গ্রহণ করেন। 1939 খ্রিস্টাব্দে 3রা মে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে 20 মার্চ মুসলিম লীগ লাহোরের অধিবেশনে পৃথক রাষ্ট্রের দাবি জানান এবং ফজলুল হক মানে দাবি জানিয়েছিলেন ফজলুল হক। কত সালে? 1940 লাহোর প্রস্তাব, যেটা নামে পরিচিত। এবং 1939 আমি বললাম যে 11 আগস্ট নেতাজি কংগ্রেস পদত্যাগ করছেন এবং গান্ধীর সাথে মানে একটা সংঘর্ষ হচ্ছে, তারপরে তিনি কংগ্রেস ত্যাগ করছেন। কিপ মিশন এটা 1942 22 মার্চ ভারতে এসেছিল। কিপ প্রস্তাব হয়েছিল 1942 29 মার্চ। ওয়ার্ধা প্রস্তাব যেটা হচ্ছে নেতৃত্বহীন বিদ্রোহ, যেটাকে বলা হয় ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন যখন ঘোষণা করা হলো তার ঠিক পরে মাঝরাতে দেখা যাচ্ছে যারা যারা মানে নেতা ছিল তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। এবার নেতা তো নেই, কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তখন দেখা গেছে সবাই নিজের মতো করে আন্দোলনটা করেছিল, নেতৃত্ব দিয়েছিল, জনসাধারণ নেতৃত্ব দিয়েছিল, যার জন্য এটাকে বলা হচ্ছে নেতৃত্বহীন বিদ্রোহ। বোম্বাই বিশেষ করে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল 1942 8 আগস্ট। প্রস্তাব তুলেছিলেন বল্লভভাই প্যাটেল, সমর্থন করেছিলেন জওহরলাল নেহরু। ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃত সূচনা করেছিল 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট। অরুণা আসফ আলী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের রানী, তাকে বলা হয়। কংগ্রেসকে 1942 খ্রিস্টাব্দে বেআইনি ঘোষণা করা হয়। প্রথম বেআইনি ঘোষণা করেছিল 1932। আচ্ছা, 1944 5 মে গান্ধীজিকে মুক্তি দিলে ভারত ছাড়ো আন্দোলন শেষ হয়। এবার দেখা যাচ্ছে যে যেগুলো অন্তর্বর্তী সরকার, স্বাধীন অন্তর্জাতীয় সরকার হয়েছিল 1942 সতীশচন্দ্র সামন্ত এবং অজয় মুখোপাধ্যায়। 1942 রাসবিহারী বসু দেখা যায় থাইল্যান্ডের ব্যাংকে দেখা গেছিল ভারতেও জাতীয় সংঘ স্থাপন করে এবং 1942 দেখা গেছিল 1 সেপ্টেম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে বলে আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ, এটা গঠন করে। 1943 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে গঠিত হয়। এবার আমরা দেখবো লর্ড ওয়াভেল। তার সময় ওয়াভেল পরিকল্পনা বা সিমলা প্ল্যান কত হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়ান পার্টি কনফারেন্স হয়েছিল। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এবার ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু গণপরিষদ গঠিত হয়েছিল, যার ফলে মানে গণপরিষদ মানে হচ্ছে কি ভারতের সংবিধান এবার রচনা হবে, যে যেটা হবে সেটাই হচ্ছে গণপরিষদ। 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে এবং নেতা ছিলেন প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা রয়েছে, এবার আছে অন্তর্বর্তী সরকার স্থাপন 1946 সেপ্টেম্বরে। মুসলিম লীগ সরকারে যোগ দিয়েছিল 1946 1946 খ্রিস্টাব্দে 26 আগস্ট মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি আদায় করে এবং ব্রিটিশ সরকারকে চাপে ফেলতে প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে। এরপর আমরা দেখবো নো বিদ্রোহ, যেটা 1946 18 ফেব্রুয়ারি হয়েছিল। তলোয়ার নামক জাহাজে শুরু হয়েছিল বোম্বাইতে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে মানে তিনি বলেছিলেন যে নো বিদ্রোহটাকে বন্ধ করতে বলেছিলেন, যার ফলে নো যারা বাহিনী যারা ছিল তারা কিন্তু এই বিদ্রোহটা দমন করেছিল। এ সময় আমরা গণপরিষদ দেখতে পাবো। দেখা গেছিল যে এটা ভুল আছে, 1946 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে হয়েছিল এবং অস্থায়ী সভাপতিত্ব কে করেছিলেন? সচিদানন্দ সিনহা। এবং স্থায়ী সভাপতিত্ব করেছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর আমরা দেখবো লর্ড মাউন্টব্যাটেন। 1947 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে আসেন 1947 24 মার্চ। ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম এবং শেষ ভাইসরয় জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল। এবার হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা গৃহীত হয়েছিল 1947 সালে 23 জুন। ভারত স্বাধীন আইন 1947 18 জুলাই হয়েছিল। জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল জুলাই মাসে। জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারত স্বাধীন হয় 1947 সালের 15 আগস্ট। স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? এটলি। এবং 1948 সালের জুন মাসে মাউন্টব্যাটেন ভারত ত্যাগ করেছিলেন।
তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করলাম। দেখো খুব সংক্ষেপে কিন্তু আমরা আধুনিক ভারত সম্পর্কে জানলাম, যে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন বা ভাইসরয় কে ছিলেন, কি কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ রবার্ট ক্লাইভ থেকে মাউন্ট ব্যাটেন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছিল সেগুলো আজকের ক্লাসে আলোচনা করলাম। তোমরা বলবে যে আজকের ক্লাসটা তোমাদের কিরকম লাগলো, আর তোমাদের যদি অন্য কোনো টপিক নিয়ে যদি কোনো জানার থাকে ইতিহাস বিষয়ে, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।